শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক কিংবা জুনেই অনুষ্ঠিত হোক, দ্রুতই জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নির্বাচনের আগে ও পরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। ভোটের সময় ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারটিও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। পুলিশের সাথে নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে গ্রাম পুলিশ, আনসার এবং বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করে থাকে। তবে আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব থাকে পুলিশের উপরে। অন্য সব বাহিনী পুলিশের সাথে সহায়ক ভূমিকা পালন করে মাত্র। সে কারণে কোনো নির্বাচন অনুষ্ঠানের আগে পুলিশের সক্ষমতা এবং প্রস্তুতির বিষয়টি নির্বাচন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। দর্শক, আজকের পর্বের আলোচনায় আমরা জানতে চাই, বুঝতে চাই নির্বাচনের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত পুলিশ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন জনাব আশরাফুল হুদা, সাবেক পুলিশ মহাপরিদর্শক, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মীর মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি একটু আশরাফুল হুদা স্যার, আপনার কাছে শুরুতেই জানতে চাই, আজকের আলোচনার প্রেক্ষাপটটা যদি আমরা স্থাপন করি যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, কারণ এই যে নির্বাচনটা হবে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং আমরা সকলেও একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই। একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য পুলিশ আসলে চাইলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি আমাদের বলেন। বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়বস্তু হতে পারতো না আজকে আলোচনার জন্য। কাজেই আমরা চেষ্টা করব গভীরে যেতে। এবং আপনার যেটি প্রশ্ন যে পুলিশ এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে কতটা প্রস্তুত বা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে চেষ্টা করছি কিছু আলোকপাত করতে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আপনি উল্লেখ করেছেন অবশ্য, যে যদিও নিরাপত্তা বিধানের মূল দায়িত্ব নির্বাচনকালীন সময়ে পুলিশের উপরে বর্তায়, কিন্তু তারপরেও এর সঙ্গে কিন্তু গ্রাম পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিডিআর, এগুলি, বিজিবি, এগুলো কিন্তু তার সঙ্গে ইনভলভ থাকে। এরপরে পুলিশ তো আসেই, তারপরে আবার সেনাবাহিনী পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন জায়গায় তাদেরকে ডিপ্লয় করা হয়। র্যাব তো আসেই, তাছাড়া পুলিশেরই একটা অংশ। তো সব কিছু মিলিয়ে যদিও এটা একটা বিশাল বাহিনী নিয়োজিত করা হয় ইলেকশন ঠিকমতো কন্ডাক্ট করার জন্যে, বাট কিন্তু মূলত যেটা আপনি উল্লেখ করেছেন অলরেডি, মূল দায়িত্বটা এসে দাঁড়ায় পুলিশের ওপরেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এখন যে পুলিশ এই কাজটি করার জন্য কতটা প্রস্তুত রয়েছে। আমরা বলবো যে পুলিশ প্রস্তুত অতীতেও সবসময় ছিল, ইদানিং নিশ্চয়ই খেয়াল করেছেন একটা কথা আমি প্রায় দেখছি টেলিভিশনে, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে পুলিশ কিন্তু এখন যে কোনো সময় এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশ আসলে কতটা গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচনের বেলায়, আপনি কি মনে করেন? এখানে দুটো দুটো একসঙ্গে কাজ না করলে কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে না। দুটো কি, একটা হলো আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ বা যারাই বলেন যারা এটা কন্ডাক্ট করবে তাদের দায়িত্ব, আর একইভাবে তাদের দায়িত্ব বলতে আমরা বোঝাচ্ছি যে তাদেরকে যদি আপনি রেফারি মনে করেন, কিন্তু আসলে প্লেয়ার যারা, দ্যাট ইজ রাজনীতিবিদ যারা মাঠে খেলবেন, তাদের আচার আচরণ, বিহেভিয়ার, দ্যাট ইজ ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসনিক কাজে যারা নিয়োজিত থাকবেন ইলেকশন কন্ডাক্ট করার জন্য, তাদের সঠিক কাজটি তারা করতে পারবেন না, তাদের উদ্দেশ্য যতই মহৎ থাক না কেন। এবং পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন চলাকালীন সময় যেন তাদের দায়িত্বটি সঠিকভাবে নির্দ্বিধায় নির্ভয়ে পালন করতে পারে, তাদেরকে সেই স্পেস তৈরি করে দিতে হবে। এবং এটা তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু শুধু প্রশাসনের না, দায়িত্ব ওই সমস্ত রাজনীতিবিদদেরও যারা এই মূল কাজটিতে অংশগ্রহণ করে। থ্যাংক ইউ সো মাচ মীর মুস্তাফিজুর রহমান। নানা সময় আমরা এখন শুনছি যে পুলিশ মোটামুটি তাদের স্পিরিট ফিরে পাচ্ছে, যেটা আসলে 5ই আগস্টের পরে একেবারেই নাই হয়ে গেছিল এবং ভীষণ কি বলবো হতাশা এবং ভয়ের জায়গা ছিল যে আমাদের পুলিশ বাহিনী আসলে সেরকম অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। আপনি আসলে কি মনে করেন যে কতটা আসলে তারা ফর্মে ফিরতে পেরেছে? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ প্রস্তুত না। মানে আমরা যেটা মাঠ পর্যায়ে দেখি বিভিন্ন জায়গায়
পুলিশের যে কার্যক্রম, প্রথমত আপনি নিশ্চয়ই জানেন যে আগস্ট পরবর্তী সময়ে যে মোটিভেশনের যে অভাব পুলিশের ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে, যে গত 15 বছর বিশেষ করে যে পুঞ্জীবিত ক্ষোভ ছিল, বা পুলিশ যে কোনো কারণেই হোক একটি সরকারি দলের মানে অনুগত বাহিনীতে পরিণত হয়েছিল। তো সেইখান থেকে তারপরে জুলাই বিপ্লবের সময় আপনি দেখেছেন যে কি ধরনের নৃশংস কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছিল অথবা তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। সবকিছু মিলিয়ে আমার মনে হয় না যে পুলিশ এখনো প্রস্তুত, মোটিভেশনের জায়গা থেকে বলছি আমি। কিন্তু যদি মানে এইটার বিকল্প আসলে কি, মানে আমরা তো আইন শৃঙ্খলা যদি বলি নিয়ন্ত্রণের বিষয়টি নির্বাচনের সময় একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, সেক্ষেত্রে তো পুলিশের কোনো বিকল্প নাই। প্রথম প্রাইম ফোর্সটাই হচ্ছে পুলিশ। এখানে সেনাবাহিনী থাকবে বা হুদা ভাই যেটা বললেন যে হয়তো অন্যান্য বাহিনী অক্সিলারি ফোর্সেসও থাকবেন, কিন্তু পুলিশের ভূমিকাটা আসলে মুখ্য। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত একটি ধারণা হচ্ছে যে যেহেতু সময় কম, যদি ফেব্রুয়ারিতে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, যেহেতু বড় দুইটি পক্ষ মোটামুটি একমত হয়েছে বা কাছাকাছি সময় হবে, তো সেক্ষেত্রে এই সময়ে মানে আমার ব্যক্তিগত একটি অভিমত হচ্ছে স্ট্যাগারিং ইলেকশন করা, মানে একসাথে সারা দেশে নির্বাচন না করে, মানে বাইরে যেটা হয় যেমন পার্শ্ববর্তী দেশেও আপনি দেখেছেন যে প্রথম দফা হয়তো কয়েকটি প্রদেশে, তারপরে আমি এই কারণেই বলছি যদি ফেব্রুয়ারিতে আপনি সুষ্ঠু ইলেকশন করতে চান, নির্বাচন করতে চান, সেক্ষেত্রে স্ট্যাগারিং ইলেকশন হলে যদি একটা ডেটে আমরা দুইটা ডেটই ধরতে পারি, যে এক ডেটে হয়তো 32টি জেলায় হলো, আর একটি ডেটে বাকি 32টি জেলায় হলো, তাহলে আমার মনে হয় যে এখন যে পুলিশের যে অবস্থা সে সম্পূর্ণ শক্তি দিয়ে মানে তাদের জনবল দিয়ে আপনার মনে সারা দেশে একসাথে সম্ভব না, এটা সম্ভব এই পর্যায়ে সম্ভব না। আমরা জানি না আসলে এর জন্য কিন্তু সরকারেরও অনেক দায়িত্বশীল ভূমিকা রয়েছে, কারণ সরকার কিন্তু এই ক্ষমতা নেওয়ার পরে গত আগস্টে আপনি দেখেছেন যে অনেক কাজ একসাথে হাতে নিয়েছে, কিন্তু তাদের কিন্তু একটা বড় কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর এই মোটিভেশনটাকে ফিরিয়ে আনা, এবং এইখানে জনবল পরিবর্তন করে হোক বা নতুন জনবল নিয়ে হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো তেমন অগ্রগতি দেখছি না। আপনি দেখেন যে আমরা অনেক বড় ইস্যু নিয়ে কাজ করি, যেটা কিনা আমরা মনে করি যে প্রায় এখনও অসম্ভব খুব নিয়ার ফিউচারে, যেমন রোহিঙ্গা সমস্যার সমাধান, এইটা কিন্তু মনে হয় না যে আপনি এই 1 বছরের মধ্যে হবে। ওইটা নিয়ে আপনি যতটা না জোর দিচ্ছি আমরা মনে হচ্ছে বাধ্যতা, তার চেয়ে সেই পরিমাণ জোর কিন্তু আমরা পুলিশ সংস্কারে দিচ্ছি না। এটা আমার মানে মনে হয়েছে যে পুলিশ সংস্কারের জন্য, যেমন পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছিল তার মধ্যে বড় একটি অংশ মানে উপাদান ছিল হচ্ছে একটা স্বাধীন পুলিশ কমিশন করা, সেটা কিন্তু কিছুই হয় নাই। কিন্তু এই কাজটা করার জন্য কিন্তু আপনার এতদিন লাগার কথা না। আমার বক্তব্যটা হচ্ছে যে আপনার যদি সদিচ্ছা থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে যে না নির্বাচন এবং নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য একটা ভালো পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে আপনি যদি প্রায়োরিটি দেন, তাহলে তো আপনার অবশ্যই এর মধ্যে একটা স্বাধীন সংস্কার কমিশন করে ফেলার কথা, কিন্তু সেটা কিন্তু হয় নাই। আমরা সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখছি সংস্কারের চাইতে অন্য কাজগুলি বেশি হচ্ছে। তো সে কারণে আপনার পুলিশকে যদি আপনি সবল করতে চান, সরকারের একটা বড় সদিচ্ছা এবং আন্তরিকতা প্রয়োজন। সরকারের যেহেতু আমাদের পুলিশ এখনও রাজনৈতিক পুলিশ বা অনুগত পুলিশ, সরকারের অনুগত পুলিশ। আপনি দেখেন যে আমরা দেখেছি এর মধ্যে যে কয়েকটি পক্ষ যখন নিষিদ্ধ জায়গায় আন্দোলন করে তখন কিছু বলা হয় না, বা আবার কয়েকটি পক্ষ আন্দোলন করে তখন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। তার মানে কি? তারা তো সব কিছুই উপরের নির্দেশেই করেছে, সরকারের নির্দেশেই করেছে। তো কাজেই এটা খুবই দুঃখজনক যে আমরা কিন্তু এই রকম পরিস্থিতি চাই নাই যে এই সরকারের সময়ও পুলিশ একটা পক্ষপাত দুষ্ট হবে। তো আমার মনে হয় যে সরকারের ইমিডিয়েটলি এই ব্যাপারটা নজর দেওয়া উচিত, এবং পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টগুলি খুবই ভালো, আপনি নিশ্চয়ই পড়েছেন, খুবই চমৎকার রিপোর্ট। সেই রিপোর্টগুলি বাস্তবায়নের জন্য ইমিডিয়েট দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। আশরাফুল হুদা, আপনার সাথেও আমার এই বিষয়ে কথা হয়েছিল, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট সহ আরও নানা বিষয়, এবং সেই সময় আপনি বেশ দুঃখের সাথেই বলেছিলেন যে তাদেরকে আসলে মোটিভেশন ফিরিয়ে আনার জন্য কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং তারা যে আসলে ওই জায়গায় নেই। বর্তমান সময় নিয়ে আপনার অবজারভেশনটা জানতে চাই। একটা পত্রিকায় আমি দেখছিলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলছিলেন যে 5ই আগস্টের পর আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব পুলিশ বাহিনীকে অপারেশনাল অবস্থায় ফিরিয়ে আনা। তখন অনেক সিনিয়র অফিসার আসলে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেটা ভয়ে হোক, থ্রেটের কারণে হোক, এবং এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। তার মতে যে এখন সেই শূন্যতা অনেকখানি কমেছে এবং পুলিশ আগের থেকে বেশ সংগঠিত। আপনার আসলে কি মনে হয়? যে আমি নিজেও তখন স্বীকার করেছি যে ঠিক জুলাই আগস্টে ওই সময় পুলিশের যে অবস্থাটা ছিল, আমি নিজে আমার এক্সপিরিয়েন্স আপনাকে বলেছি, বিভিন্ন থানা আমি ভিজিটে গেছি, আমি দেখেছি সেখানে মানে পুরো থানাগুলো আর্মি পাহারা দিচ্ছে। এখন দ্যাট লিস্ট ওই অবস্থা নাই। আমি নিজে গেছি, শুনলাম যে পুলিশ আর্মি নাকি পুলিশ থানাগুলো পাহারা দেয়। গিয়ে দেখলাম ঠিকই পুলিশ আছে, কিন্তু বাইরে আর্মি সেগুলি ঘেরাও করে রেখেছে, তারা এদেরকে পাহারা দিচ্ছে। তারপর পুলিশের সঙ্গে আমার কি কথা হয়েছে আপনাদেরকে বলেছি সেগুলো, যে তাদেরকে বলেছি ভাই ইউ উইল হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। একটা ট্রমার ভেতর গেছো, সেটা তো বের হয়ে আসতে হবে, কতদিন চলবে এভাবে। এখন দেখেন আল্লাহ চাহে তো সেই অবস্থা তো নাই। আর্মিকে দেওয়া হয়েছে পুলিশের কিছু সিআরপিসির ক্ষমতা দিয়ে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করার জন্য। বাট নেভারদিলেস পুলিশ তাদের কাজ আগের চাইতে যে অনেকটা বেশ এগিয়ে এসে করতে শুরু করেছে, একটু সাহস নিয়ে করতে শুরু করেছে, সেটা আমি এই ব্যাপারে আমি অস্বীকার্য, এবং এটা আমার মনে হয় সবাইকে স্বীকার করতে হবে যে আগের চাইতে আগের চাইতে বেটার ধরেন, কিন্তু স্ট্যান্ডার্ডের থেকে কতটা দূরে আছে? স্ট্যান্ডার্ডের থেকে এখন দূরে আছে। ওই যে আপনাদের পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের কথা যে বললেন, দে আর ভেরি কারেক্ট। ওই সময় একটা বিরাট গ্যাপ ছিল, সিনিয়র লেভেলের অফিসারদের অনেকের ভ্যাকেন্সি ছিল অনেক, সেই জায়গাগুলো পূরণ করতে একটু তো সময় লাগে। এই করে 10-11 মাস গেছে, প্রায় 1 বছর হতে চললো। আমার মনে হয় এখন সব জায়গাতে পিপল হ্যাভ বিন সেট, ইয়ে করা হয়েছে, যার জন্য তারা বোধহয় এখন করতে হবে। কিন্তু আমি আপনার সঙ্গে একমত পোষণ করব যে আমাদের শুধু স্ট্যান্ডার্ড প্যাটার্ন না, আমাদের কাঙ্ক্ষিত গোল যেটা, সেটার চেয়েও আমরা এখন অনেক পিছিয়ে আছি। কিন্তু আমি নিশ্চিত যে আপনি মাঝখানে একটা মানে আপনার শুরুতেই একটা কথা বলে গেছেন আপনার প্রিয়াম্বেলে, যে এপ্রিলে হোক বা ডিসেম্বরে হোক, কিন্তু আমি তো বলছি এখন তো সে কিছু আমরা ফেব্রুয়ারিতে, আর এপ্রিল ডিসেম্বর আমি চিন্তা করতে রাজি না। এখন আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে। এবং আমার বিশ্বাস, আমি কিন্তু এই কথাটা বলতে নিয়েছিলাম যে একসময় যেহেতু আমি এই ডিপার্টমেন্টে কাজ করেছি, আমি জানি পুলিশ একটা ফোর্স, যে যদি কোনো রকম বড় রকমের ইন্টারফেয়ারেন্স না থাকে, আপনি তাদেরকে এটুকু সময় দিয়ে দেন, বলেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, করতে হবে এইভাবে, অ্যান্ড দে উইল ডু ইট। আই টেল ইউ, আমার এই বিশ্বাস আছে তারা পারবে। ইন্টারফেয়ারেন্সটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা রাখে আমাদের দেশে, এবং সেই জায়গাটিতে মীর মুস্তাফিজুর রহমান আপনিও বলছিলেন যে আমাদের পুলিশ তো আসলে এখনো আসলে প্রভাব মুক্ত না, এবং সেটা অদূর ভবিষ্যতে সম্ভব কিনা এটা নিয়েও তো অনেক সন্দেহ থাকবে আমাদের। তো সেই জায়গায় মানে শুধুমাত্র ভোটাররা নিরাপদে আসছেন, ভোট দিচ্ছেন, সেটা তো শুধু নয়, শুধু প্রার্থীদের আচরণবিধি, তাদেরকে জবাবদিহির জায়গায় আনা, সেটাও তো পুলিশের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যে জায়গায় আসলে পুলিশ সবসময় অঞ্চল ভিত্তিকও প্রভাব কিন্তু তাদের উপরে রাখা হয়, যে অমুক অঞ্চলে অমুক দল বেশি প্রভাব, পুলিশকে আসলে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে নাকি স্বাধীনতা দেওয়া হচ্ছে। আমাদের পুলিশ আসলে কতটা পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে, সক্ষম কতটা তারা? পেশাদারিত্বের প্রশ্নটি আসলে আপনি এখানে তো সাবেক আইজিপি হুদা ভাই বসে আছেন, মানে দুঃখজনক যেটা হচ্ছে যে দেখেন, এটা আমাদের পুলিশ এখনো 1861 সালের অ্যাক্ট অনুযায়ী চলে। মানে দুইটা মূল যে আইন পুলিশ নিয়ন্ত্রণের, একটি হচ্ছে ওই 1861 সালের অ্যাক্ট, আরেকটি হচ্ছে 1943 সালের পিআরবি রেগুলেশন, বেঙ্গল পুলিশ রেগুলেশন। এইটার মানে এইখানে 22টা আইন কিন্তু সংশোধনের জন্য বলা হয়েছিল সংস্কার কমিশনের রিপোর্টে। একটা আইনও এখনো পর্যন্ত কোনো আমি উদ্যোগ দেখি নাই যে মানে এই আইনগুলি বাতিল। তারা বলছে যে এটা মানে এইটার কোনো এখন আর জাস্টিফিকেশন নাই, এগুলি ব্রিটিশ আমলের আইন, ওটা ব্রিটিশ শাসনের সাথে সঙ্গতি রেখে ওই আইনগুলি করা হয়েছিল। মানে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ওই আইনগুলি আসলে অবসলিট, অপ্রয়োজনীয়। কিন্তু এই ব্যাপারে কিন্তু এই আইনটা কিন্তু আপনি যদি আন্তরিক হন, আমার মনে হয় যে এটা তো একটি কলমের খোঁচায় একটা অধ্যাদেশের মাধ্যমে, গেজেটের মাধ্যমে এটা বাতিল করা সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয় না। তো এইগুলি নিয়ে আসলে আমার মধ্যে এক ধরনের সংশয় আছে যে আপনি দেখেছেন যে অনেকের পদমর্যাদা বাড়ানো বা কমানোর জন্য কিন্তু একদিনে সার্কুলার জারি হয়ে যাচ্ছে। এইটা কিন্তু রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় না, কিন্তু যেটা মূল প্রয়োজনীয় সেইটা নিয়ে আমরা ডিলে করছি। মানে আমরা অনেক দিন ধরে বসে আছি একই জিনিসের উপরে।
সংস্কার কমিশনের রিপোর্টগুলো ইমপ্লিমেন্ট করার আমি এই জন্যই দুঃখটা মানে প্রকাশ করছি যে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখি না যে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের কয়টি মানে প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে মানে এই যে নিয়ন্ত্রণের যে বিষয়টি, এই নিয়ন্ত্রণটা একটা সুখের কথা হলো যে এইটা নির্বাচনের সময় আমাদের দেশের আরপিও আইন অনুযায়ী এই পুলিশের নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের কাছে। এটা একটি পজিটিভ দিক, ইতিবাচক দিক। কিন্তু কথা হচ্ছে যে পুলিশ নিজে যদি তার মাইন্ডসেটটা চেঞ্জ করতে না পারে, সে যদি পরিস্থিতিটা ওইভাবে তৈরি না হয় যে না সে যদি মনে করে যে না আমি আমার এই আসনে অমুক দল তারা প্রভাবশালী, তারা ক্ষমতায় আসতে পারে, এই কাজে আমার তাদের মানে কথাটা শুনতে হবে বা তাদের স্বার্থটা দেখতে হবে, এই মাইন্ডসেট থেকে যদি বের না হয়ে আসতে পারে তাহলে তো লাভ হলো না। সেটা নির্বাচন কমিশনকে আপনি যতই স্বাধীনতা দেন। তো সংস্কার কমিশন কিন্তু অ্যাকাউন্টেবিলিটির জন্য এই জায়গাটিতে সরকার বা কোনো দলের নিয়ন্ত্রণ মুক্ত একটা পুলিশ, আপনি যেটা বললেন প্রফেশনাল পুলিশ, পেশাদারিত্বের জায়গাটা এনশিওর করার জন্য কিছু রেকমেন্ডেশন এখানে আছে যে আপনি যদি আইন না মানেন তাহলে কি হবে, আপনি যদি মানে অ্যারেস্ট করেন বা আপনি সার্চ করেন তখন যদি আপনি যথাযথভাবে না করেন তাহলে আপনার শাস্তি হবে। এই যে বিধানগুলি, এইগুলি কিন্তু কার্যকর করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তো দুঃখের কথাটা এইটাই যে সংস্কারটা যদি আপনি শুধু মুখে মুখেই বলেন, এইটা খুবই মানে দুঃখজনক। তার চাইতে আপনি একজন সংস্কারের উদ্দেশ্য নিয়ে আপনি চলছেন কিন্তু আপনি বাস্তবে দেখাচ্ছেন যে না আমরা দেখছি না, সেটা খুবই হতাশার। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আশরাফুল হুদা, আপনার কি মনে হয় আসলে নির্বাচনকে সামনে রেখে কিংবা যে কোনো সময়ের জন্য আমাদের পুলিশের এই যে রিফরমেশনের কথা হচ্ছিল, আমাদের এখন থেকে আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন, বিশেষ করে নির্বাচনের সময় যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক রাখতে চাই? এটা এই বিশেষ করে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে যখন অনেকগুলো কমিশন গঠন করা হলো, আমি এখানে বোধহয় একবার বলে গেছিলাম যে এর মধ্যে পুলিশ রিফর্ম কমিশন, এইটার ব্যাপারে মানুষের আগ্রহ বোধহয় ছিল সবচাইতে বেশি এবং জনগণের মতামত নেওয়া হয়েছে এবং জনগণের আগ্রহ এবং এটার দিকে দৃষ্টি ছিল কি হয় দেখি কি হয়। কারণ আমি একটা এই পুলিশ রিফর্ম সংক্রান্ত বিষয়ে একটা কমিশনের সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম। আমি সেই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আনফরচুনেটলি এটা বলে রাখি, এবং এটা তো অন্যতম ভঙ্গুর প্রতিষ্ঠান ছিল। আমি কিন্তু আমি যে কমিশনের সঙ্গে আমরা ছিলাম বেশ যথেষ্ট উচ্চ পর্যায়ের, আমরা কিন্তু প্রায় 7 মাস আগে ওই রিপোর্ট সাবমিট করেছি, আজ থেকে 7 থেকে 8 মাস আগে। কিন্তু আনফরচুনেটলি ওটার ইমপ্লিমেন্টেশন এখনো শুরু হয়নি। তো এরকম শুধু আমরা নয়, অনেকেই দিয়েছে এবং গভর্নমেন্ট যে কমিশন ফর্ম করেছিল তাদের রিপোর্ট ইত্যাদি দিয়েছে। কিন্তু ওই যে আমি কথাটা যেটা বলেছিলাম যে এটা এক্সপেন্ডিচার মনে করা হয়, ইনভেস্টমেন্ট মনে করা হয় না। তাই যদি মনে করা হইতো তাহলে ওই যে কমিশনগুলো যখন তৈরি করা হলো, আমি যেটা বললাম, মানুষ সবচেয়ে বেশি ইন্টারেস্ট নিয়েছে এই কমিশনটার উপরে। অথচ এর ইমপ্লিমেন্টেশন ব্যাপারে আমরা কতদূর অগ্রগতি লাভ করেছি আমি অ্যাজ এ পুলিশ অফিসার আমি নিজেই কিন্তু জানি না। কিন্তু দরকার ছিল এটাকে তাড়াতাড়ি আগায় নেওয়া যায়। কারণ তখন পুলিশের যে অবস্থা, ওই যে বললাম পুলিশকে আর্মি পাহারা দিচ্ছে, ওইটা থেকে পুলিশকে বের করে আনা ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। যে পর্যন্ত তারা করতে পেরেছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু তারপরেও এটা আরও আগে করতে হতো, এখনও করার সুযোগ রয়ে গেছে, আরও ভালো মতো এটা করতে হবে। সেই ব্যাপারে আমরা কতটা মনোযোগী সেটা দেখতে হবে। কারণ আপনি যদি সেই প্রচেষ্টা না চালান তাহলে তো পুলিশকে ওই পর্যায়ে নিয়ে আসতে পারবেন না। পুলিশকে নিয়ে এসে আসে যে প্রশ্নটা আবার উঠছে যে সেই পুরাতন পুলিশের মাইন্ডসেট এবং এই এলাকা ভিত্তিক তাদের একটা থাকতে পারে, ধ্যান ধারণা বা উইকনেস থাকতে পারে, এগুলো থেকে বের হয়ে না আসতে পারলে কাজ হবে না। আমার বিশ্বাস একটা জিনিস কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, জুলাই আগস্টে এই দেশে যে ঘটনা ঘটে গেছে, আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এত নির্মমভাবে কোথাও কিন্তু ঘটনা ঘটেনি। কাজে এরপরে যদি এই জাতির শিক্ষা না হয় তাহলে কিন্তু বিপদ আছে। তো কাজেই ওই যাদের কথা আপনারা বলছেন যে
উনিও ভয় পাচ্ছেন যে আবার সেই কি মানে আমার ওই সব চক্করের মধ্যে পড়ে যাবো কিনা, মাইন্ডসেট আমাদের এখনও যদি মাইন্ডসেট পরিবর্তন না হয় তাহলে ওই যে বললাম যে বিপদ তো আছেই, কিন্তু মাইন্ডসেট পরিবর্তন হয়েছে এটা আমি বিশ্বাস করতে একমত, মানে বিশ্বাস করব এই কারণে যে ওই সময় যারা এই সমস্ত কাজ করেছে দলীয়করণের প্রভাবে পড়ে ইচ্ছাকৃত ভারী করুক, কিছু তো প্রেশারে করেছে আইএরই, কিন্তু কিছু আবার নিজের মানে স্বতঃস্ফূর্তভাবে অনেকে করেছে ফর দেয়ার ওন পার্সোনাল বেনিফিট। তাদের কি পরিণতি হয়েছে এটা কিন্তু দেখেছে, এখন যারা পুলিশে আছে তারা কিন্তু দেখেছে যে দলীয়করণের ক্লাসের ভিতরে এসে যারা নিজেদেরকে সারেন্ডার করেছে তাদের পরিণতি কি হয়েছে, এইটা দেখার পর তারা আগামীতে কোনো কিছু করার আগে তিনবার চিন্তা করবে আশা করি। কাজে মনে হয় আগের মতো ওই রকম ভাবে একদম গা ভাসিয়ে দিবে না তারা এই সমস্ত। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মোস্তাফিজুর রহমান, আপনার কথা দিয়ে শেষ করতে চাই। আপনার কি মনে হয় যে পুলিশ আসলে কোন কোন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে কাজ করা উচিত এখন থেকে? হুদা ভাই যেটা বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করি না, এই কারণে যে মোটিভেশনের জায়গাটা যদি পরিবর্তনই হইতো, আমি যেটা আগে বললাম যে তাহলে এক পক্ষ যমুনার সামনে মিছিল করে তখন পুলিশ কিছু বলে না, আর এক পক্ষগুলো মানে তাদেরকে লাঠিচার্জ করা হয়, মানে তার মানে কি যে আনুগত্যের জায়গাটা এখনো আসলে তার নিরপেক্ষ না। পুলিশ কিন্তু বলতে পারতেছে না সরকারকে যে না আমি এটা তো আইনত নিষেধ ওই জায়গায় মিছিল করা, কেন আমি ওটাকে অ্যালাউ করব, বা ওটাকে আমি অ্যালাউ করলে এটাকে কেন করব না। তো এই জায়গা থেকে কিন্তু এই ধারণা আমাদের মধ্যে এখনো আসে না যে পুলিশ মানে মোটিভেশনের জায়গার জন্য সবচাইতে বড় যেটা প্রয়োজন আমি বললাম যে জবাবদিহিতা নিশ্চিত করা। এখন জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে আপনি পুলিশের ভালো লোক আছে, পুলিশের কিছু এলিমেন্ট আমরা জানি যে গত সরকারের তাবেদারি করার কারণে বা বাধ্য হোক, নিজেদের লোভের কারণে হোক বা দুর্নীতির কারণে হোক, তারা কিন্তু মানে একটি ভয়ঙ্কর বাহিনীতে পরিণত হয়েছিল, মানবাধিকারের ধারে নাই, মানে একটা যাতা অবস্থা ছিল, তাই না? তো সেখান থেকে আপনি একটা নতুন রিফর্ম পুলিশ করবেন, সেই রিফর্ম পুলিশ করার জন্য অবশ্যই আপনাকে ল ওইভাবে তৈরি করতে হবে। এবং সংস্কার, আমি বারবার এই জন্যই বলছি, সংস্কার কমিশনের রিপোর্টগুলি খুবই মানে যথাযথ রিপোর্ট যে কোনো বিচারেই, সেই রিপোর্টগুলি আপনি কেন বাস্তবায়ন করছেন না, কেন আপনি গড়িমসি করছেন, এইটাই হচ্ছে সবচেয়ে মানে বড় শঙ্কার জায়গা। তো সো আপনার পেশাদারিত্বের জায়গা হোক আর আপনি নির্বাচনে পুলিশের যে কাঙ্ক্ষিত ভূমিকা সেটা যদি আপনি নিশ্চিত করতে চান, অবশ্যই আপনাকে সংস্কার কমিশনের রিপোর্টগুলি ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তারা যে কোনো উপায়ে জয়ী হতে চান, তবে এই কথাটা থেকে বা এই বিশ্বাসটা থেকে আমরা বের হতে চাই। আমরা চাই যে এই নির্বাচন হোক যে জনগণের সমর্থন যে পাবে এবং সেই সমর্থন যেন স্বতঃস্ফূর্তভাবে আসে, এটি নিশ্চিত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী যারা রয়েছেন তারা তাদের দায়িত্বটুকু সর্বোচ্চ পালন করার চেষ্টা করবেন এবং আমরা যারা রয়েছে সাধারণ জনগণ তারাও এই পরিবেশটি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এবং সরকার সহ যারা রয়েছেন তাদের সকলের কাছে আহ্বান থাকবে আমাদের যেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পুলিশ বাহিনীর কাজ করার পরিবেশটুকু তৈরি করতে পারি। এই প্রত্যাশা শেষ করছে আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।